ঠিক আছে, দেখো আগে বইটা একটু ফলো করো। জি স্যার আমার একটা অঙ্কে প্রবলেম। আচ্ছা, বলো কোথায় সমস্যা। স্যার অঙ্কটাকে বলবো মুখে? আচ্ছা, কোন অনুশীলনের আগে সেটা শুনি একটু। স্যার 3.5 এরই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করার আগে একটু তুমি মনে করো, হ্যাঁ একটু মনে রাখো। আমরা একটু এগিয়ে ঠিক যাই, আছে তারপরে স্যার। আমাকে একটু বলো, অবশ্যই মনে করে কিন্তু জেনে নিও। দেখো এখানে 3 এর এ নম্বর, এক নম্বরটা তো আমরা প্রায় করেছিলাম গত ক্লাসে। 2 নম্বরটা একটু প্রশ্নটা পড়ো। দেখো কি বলা হচ্ছে, এই যে দুটি সরল রেখা সমীকরণ দেওয়া আছে, এই দুটি একই সরল রেখা সূচিত করছে, তাহলে এ এবং বি এর মান নির্ণয় করা। 3 নম্বরে দেখো একই রকম কাজ। তোমরা কি দেখে মনে হচ্ছে অঙ্কটা পারবে? দেখো তো 2 আর 3, 3 এর। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। জি আচ্ছা স্যার, স্ক্রিন আমার এখানে স্যার লোডিং দেখাচ্ছে স্যার, আচ্ছা, পিডিএফটা দাঁড়াও দাঁড়াও, এখনো। তাহলে হ্যাঁ আবার করে দিচ্ছি, আমি শেয়ার দিচ্ছি, পিডিএফটা আবার দিচ্ছি। দাঁড়াও, দেখো তো এখন দেখা যায় কিনা, একটু সময় লাগতে জি পারে। স্যার এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। এবার একটু প্রশ্নটা দেখো তো, 3 এর 2 এবং 3 পড়ো, প্রশ্ন দুটো পড়ে দেখো তোমরা পারবে কিনা। না পারলে আমি এখনই করে দেবো। অনুপাত 3 নাম্বারটা সমান দেখান হবে। স্যার। আচ্ছা 3 এর 3 নাকি? জি স্যার। আচ্ছা তাহলে 3 এর 3 দেখছি আমরা এখন। দেখো আমি এবার বইয়ে ফিরে, হোয়াইট বোর্ডে ফিরে যাচ্ছি। দেখো এখন, হ্যাঁ এখন কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তাহলে 3 এর 3 কি বলা আছে, দুটি সমীকরণ দেওয়া আছে, তাহলে প্রথমে তুমি সমীকরণ দুটো লিখে নিবে। দেখো, হ্যাঁ 3 এর 3, এই যে প্রথমে যে দুটো সমীকরণ দেওয়া আছে, এক নম্বর সমীকরণ আছে 12x + 5y - 6, 12x + 5y - 6 = কি 0। এটা হলো প্রথম সমীকরণ। আরেকটা সমীকরণ আছে x cos আলফা, x cos আলফা + y sin আলফা = p। আমরা এটাকে চাইলে -p আকারে লিখতে পারি। হ্যাঁ, তুমি একই রকম রাখবা, হয়তো পিটাকে ডান পাশে রাখবা আর 6টাকেও ডান পাশে রাখবা, নয়তো 2টাকে বাম পাশে রাখবা, তোমার যেটা সুবিধা মনে হয়। তাহলে চলো আমরা এটাকে 1 নং দিয়ে দেই, এটাকে 2 নং দিয়ে দিই। তাহলে শর্ত মতে 1 নং এবং 2 নং কি একই রেখা সূচিত করছে, তাই না? এটা আমরা জানি। জি দেখো স্যার। তাহলে আমরা এখানে লিখে নেব এই কথাটা, যে যেহেতু 1 নং ও 2 নং একই রেখা সূচিত করে, সুতরাং দেখো আমরা জানি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদগুলোর অনুপাত সমান, তাই না? এটা প্রমাণ আমরা দেখেছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 12 বাই, দেখো এখানে x এর অনুপাত কত, দ্বিতীয় সমীকরণে cos আলফা, 12 বাই cos আলফা = 5 বাই sin আলফা। সুতরাং কি লিখবো স্যার? এই যে এটা লিখবো, যেহেতু 1 নং ও 2 নং একই রেখা সূচিত করে, যদি সূচিত করে তাহলে আমরা বলতে পারি x এর অনুপাত আর y এর অনুপাত, সহগগুলোর অনুপাত আর ধ্রুবকের অনুপাত সমান, তাই না? দেখো x এর সহগের অনুপাত নিলাম দুইটা সমীকরণ থেকে, y এর যে সহগ আছে তার অনুপাত নিলাম, আবার তুমি এবার ধ্রুবক পদগুলোর অনুপাত নিবা। ধ্রুবক পদ আছে -6 বাই -p, তার মানে এক কথায় আমরা লিখতে পারি 6/p। এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ, এটা আমরা প্রমাণ দেখেছি। এবার চলো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে প্রথম আর তৃতীয় অনুপাতটা নিচ্ছি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 12 বাই cos আলফা = 6/p। একটু সংক্ষেপ করি, এখান থেকে তুমি cos আলফার মানটা বের করে ফেলো। cos আলফার মান দেখো কত আসবে, cos আলফা = আসবে তোমার 12p/6।
এটাকে দিয়ে দাও তুমি 3 নং সমীকরণ। ওকে, চাইলে এখন তুমি বর্গ করে রাখতে পারতা, তোমার ইচ্ছা, বা পরেও বর্গ করতে পারো। আবার লিখবা, দেখো এখান থেকে আমরা দ্বিতীয় আর তৃতীয় অনুপাত যদি নেই, দেখো 5/sin আলফা, এখানে লিখবো ইকুয়াল 6/p। এখান থেকে আমরা cos আলফা মানে sin আলফার মানটা বের করতে চাই, তাহলে sin আলফার মান দেখো কত আসবে, 5p/6, তাই না? 5p/6 তুমি এটাকে দিয়ে রাখো তুমি 4 নং সমীকরণ। এখন আমরা একটা কাজ করব, দেখো যদি তুমি cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা যোগ করো, মান আসবে 1, তাই না? তাহলে sin আর cos ভ্যানিশ হয়ে যাবে। এইজন্য আমরা 3 অঙ্কেও বর্গ করব, 4 অঙ্কেও বর্গ করব, বর্গ করার পরে যোগ করব। ঠিক আছে, যেটা আমরা 3 এর 1 নঙ্গেও করেছিলাম। 3 এর 1 নঙ্গে আগে বর্গ করে রাখছিলাম, শুধু যোগ করে দিয়েছি। এবার তুমি এরকম করবা, যে আমি একটু সংক্ষেপে লিখি, এই যে 3 স্কয়ার মানে 3 নঙ্গের স্কয়ার করলাম, প্লাস 4 নঙ্গের স্কয়ার করলাম। স্যার এই এই অঙ্কে কি কথাটা, স্যার পি এর মান বের করতে বলছে? হ্যাঁ দেখো কি চেয়েছে, পি, হ্যাঁ পি এর মান নির্ণয় করো। খুব সহজে এখন আমরা পি এর মান পেয়ে যাব। আমি সংক্ষেপে লিখলাম 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তুমি লিখবা 3 নং ও 4 নংকে বর্গ করে যোগ করে পাই, এটা লিখবা তুমি বাংলায়। তাহলে দেখো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, দেরি কেন শাহরিয়ার? স্যার আমি আসলে জানতাম না, পরে স্যার এখন ইনবক্স চেক করছি, তারপরে দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো এখন, হ্যাঁ একটা অঙ্ক শুরু করেছি আমরা। তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা যদি বর্গ করি, আর ডান পাশে কি থাকবে দেখো, 12p² / 6 স্কয়ার, তাই না? তার মানে এক কথায় আমরা এটাকে বলতে পারি 144 p² / 36, প্লাস এইখানে দেখো কত হবে, 25p² / 36, নাকি? 25p² / 36। এবার তুমি দেখো বাম পাশে লিখবা 1, আর ডান পাশে তুমি লসাগু করে দাও, লসাগু হবে 36, আর 144 এর সাথে 25 যোগ করো, কত হবে, 169, তাই না? 169p²। এইখান থেকে তুমি p² এর মান অনায়াসে পেয়ে যাবে। দেখো 169p² ইকুয়াল টু, আমরা লিখবো 36। তাহলে এখান থেকে তুমি p² এর মান পাচ্ছ 36/169, 36/169। এবার p এর মান কত হবে বলো? 6/13। এখন এখানে দেখো p এর মান আমরা কিন্তু প্লাস মাইনাস দুইটাই ধরতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার তুমি চাইলে শুধু প্লাসেরটাও নিতে পারো, যদি কোনো শর্ত উল্লেখ না থাকে। তাহলে রুট করে দিলে তোমার এখানে আসবে দেখো 6/13, এটাই অ্যান্সার। না বুঝলে প্রশ্ন করো, কারো কোথাও যদি সমস্যা থাকে প্রশ্ন করো। বইয়ে শুধু স্যার ধনাত্মক মানটা নিয়েছে স্যার, ঋণাত্মক সমস্যা মানটা নেই, কি স্যার নিব না? তুমি ঋণাত্মকটা নিলেও সমস্যা নেই, এখানে যেহেতু কোনো শর্ত উল্লেখ করে নাই যে পি ধনাত্মক কি ঋণাত্মক, তুমি দুইটাই নিতে পারো, কোনো সমস্যা নাই, মিলবে। তুমি ঋণাত্মক মান নিলেও মিলবে, অনুপাত সমানই থাকবে। আচ্ছা, তাহলে 3 চলে গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা। তার দেখো প্লাস মাইনাস মানের বিষয়টা আরেকবার বুঝাইলে ভালো হতো। এই যে দেখো স্কয়ার থাকলে আমরা প্লাস মাইনাস লিখি না অনেক সময়। ধরো তুমি এই যে p² থেকে যে মানটা নিয়ে আসলো, তুমি কি করেছো বলো তো? তুমি কিন্তু রুট করেছো। এই যে দেখো তুমি p এর মান বের করার জন্য তুমি এটা করেছো, √36/169 এটা করেছো তাহমিদ। তাহলে রুট করলে কি আমরা এই যে √36 কে কি লিখতে পারি, +-6। আসলে কিন্তু এটার মান +-6 আসে না, কিন্তু একটা অন্য কৌশলের মাধ্যমে আসে। আমি এটা বুঝিয়েছি কিন্তু আগের ক্লাসেও, মনে আছে কারো? আমি আগেই বলেছি √16 এর মান কখনো +-4 না, এটা মনে রাখবা। √69 এর মান 169 এর মান কখনো +-13 নয়, মনে থাকবে। এটা অন্যভাবে আসে। যাক, তো এইখান থেকে যখন তুমি রুট করবা, তো রুটের আগে আমরা এইখানে প্লাস মাইনাস ব্যবহার করতে পারি, যে এরকম অনেক সময় প্লাস মাইনাস দেই, তারপরে ফলাফল পাবো 6/13। তো আমরা প্লাস মাইনাস এখানে না দিয়ে শুধু প্লাসের গুলোও নিতে পারি, কোনো সমস্যা নাই। এটা আগে বেশি দিতেছে, অফ করে বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, দেখো তোমারটা ল্যাগিং হচ্ছে না? দেখো জি ফুল স্ক্রিনটাই দেখাই। দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ দেখা যায়। ওকে, তাহলে এই অঙ্কটা হয়ে গেছে আমাদের। 4 নম্বর অঙ্কে আমরা একটু যেতে চাই, মনোযোগ দিও। 4 নম্বর অঙ্কটা কিন্তু
শুধু ক্যালকুলেশন না, অনেক কিছু বোঝারও আছে। দেখো আমি একটু এঁকে দেখাবো। প্রশ্নটা আমরা পড়ি প্রথমে। দেখো বইটা দেখো, আশা করি বই দেখতে পাচ্ছ। 4 নম্বর অঙ্কটার দিকে তাকাও। দেখো কি বলা আছে, দেখাও যে x - 2y + 5 = 0 রেখাটি, এই রেখাটি -3, 6 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। প্রশ্নটা বুঝেছো? প্রশ্নটা বোঝার জি কিন্তু স্যার। এখানে একটা ব্যাপার আছে। তার মানে দেখো একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখো তুমি এই যে -3, 6 একটা বিন্দু আছে এখানে, এই বিন্দু থেকে তুমি এই যে x - 2y - 5 যে সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখার উপর অসংখ্য তুমি সরলরেখা টানতে পারো একটা বিন্দু থেকে, টানা যায় না? এই বিন্দু থেকে আমি এই সরলরেখার উপরে কতগুলো সরলরেখা আঁকতে পারবো? অনেকগুলা। এখন যতগুলি সরলরেখা আমি আঁকতে পারি না কেন, এই সরলরেখাটি এমন ভাবে গেছে যেন এই বিন্দু থেকে এই রেখার উপর যত সরলরেখা আঁকবো তার মধ্যবিন্দু দিয়ে যাবে। প্রশ্নটা কি বুঝেছো সবাই? জি স্যার। হ্যাঁ, জি প্রশ্নটা কিন্তু আগে বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার আরেকবার একটু আবার বলুন আবার স্যার। বোঝাই প্রশ্নটা, আবার বোঝাই প্রশ্নটা, ঠান্ডা মাথায় শোনো। দেখো এই যে এখানে হাত দেখতে পাচ্ছ একটা 3, 6 বিন্দুতে। দেখো এই জি স্যার। -3, 6 বিন্দুতে, এই বিন্দু থেকে তুমি এই রেখার উপর সরলরেখা আঁকবা। এই বিন্দু থেকে এই রেখার উপর সরলরেখা আঁকা যাবে কয়টা বলো? অসংখ্য। অসংখ্য। অসংখ্য বিন্দু আঁকা যাবে, তাই না? মনে করো কথার কথা, ধরো আমরা 10টা সরলরেখা আঁকলাম। মনে করো আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার উপর 10টা সরলরেখা আঁকলাম। তাহলে আমরা প্রমাণ করতে হবে এই যে 10টা সরলরেখা আঁকলাম, এই 10টা সরলরেখারই মধ্যবিন্দু দিয়া এই রেখাটা গমন করবে। এই যে প্রথম রেখাটা, বুঝেছো? এই যে লিখেছে এই রেখাটি এই বিন্দু থেকে এই রেখার উপর যত রেখা আঁকা যায় সেগুলোকে সমদ্বিখণ্ডিত করবে। বুঝছো? এই বিন্দু থেকে এই রেখার উপর যত রেখা আঁকবা সকল রেখাকে এই প্রথম রেখাটি সমদ্বিখণ্ডিত করবে। এবার কি প্রশ্নটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা একটু গ্রাফে দেখি চলো এখন এই তথ্যটা, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো x - 2y - 5 এখানে আগে আমি একটা ছবি আঁকি তাহলে বুঝবা সহজে। এই ধরো এই যে x - 2y - 5 রেখাটা মনে করো এই যে এটা, হ্যাঁ মনে করো এটা হলো কি কোন রেখা? আমাদের x - 2y - 5, এই যে রেখাটা হলো এটা x - 2y - 5। তোমাদের কিন্তু চিত্র আঁকার দরকার নাই, বোঝার জন্য আঁকছি। এটা ক্লিয়ার হয়েছে? এটা হলো এই সরল রেখা। আর মনে করো -3, -6 বিন্দুটা মনে করো এখানে আছে। এই যে দেখো এটা হলো আমাদের -3, -6, সরি -3 + 6। দেখো তাহলে এখন তাকাও একটু, এই বিন্দু থেকে এই রেখার উপর এই যে x - 2y - 5 = 0, এই রেখার উপর অসংখ্য রেখা আঁকা যায়। তো আমরা একটা কাজ করি, আমরা একটা রেখা নিয়ে কাজ করি। হ্যাঁ মনে করো আমরা একটা রেখা আঁকলাম। ধরো আমরা এই বিন্দু থেকে -3 + 6 বিন্দু থেকে এইখানে আমি যেমন খুশি আমি একটা রেখা আঁকলাম, মনে করো, ঠিক আছে? তাহলে ধরো আমাদের যে বিন্দুটা দেওয়া আছে আমরা নাম দিলাম, মনে করো এটা নাম দিলাম ধরো এ বিন্দু। আর এই বিন্দু থেকে প্রথম সরলরেখার উপর একটা সরলরেখা নেওয়ার ফলে ধরো এই রেখা দুইটা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করলো। বোঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা যদি দেখাইতে পারি এই যে আরেকটা রেখা যে আমাদের কাছে আছে x - 2y + 5 = 0, এটা যদি এই কিউ রেখার মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে আমাদের, বুঝছো? এই যে এটার মধ্যবিন্দু দিয়ে যাবে কোন রেখা? এই রেখাটা, এই যে এই রেখাটা x - 2y - 6, এই যে এরকম, এই যে এই রেখাটা ধরো x - 2y + 5 = 0। এটা হবে কি এই যে এ থেকে যে রেখাটা আঁকলাম আমি এই রেখার মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করবো আমরা। স্যার যে কোনো রেখা আঁকলেই স্যার ওইটার যে কোনো মধ্যবিন্দুতে রেখা যাবে স্যার, এই যে 100% যে কোনো রেখা আঁকলে মধ্যবিন্দু দিয়ে যাবে। কেন যাবে এটা আমি বলছি একটু পরে, একটু পরে বলছি। তোমরা কি এবার বুঝছো আমার চিত্রটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তথ্যগুলো প্রথমে লিখে নেব, তোমাদের ছবি আঁকার দরকার নাই পরীক্ষার সময় বা অঙ্ক করার সময়।
আমরা ধরে নিচ্ছি কিউ বিন্দুটার স্থানাঙ্ক, দেখো এটা ধরে নিচ্ছি আমরা এক্স কমা ওয়াই। এখন একটা বিষয় আমাকে একটু বলো, আমরা যদি প্রমাণ করতে পারি যে এ কিউ এর মধ্যবিন্দুটা এই রেখার উপর আছে, তাহলে তো আমাদের কাজ শেষ নাকি? তাই না? আমরা প্রমাণ করতে চাই এ কিউ এর মধ্যবিন্দু, যে এই বিন্দুটা যে মধ্যবিন্দু। হ্যাঁ, আবার বলছি শোনো, আমাদের প্রথম কাজ কি, কাজটা আবার ফাইনালি বলি, মনোযোগ দিয়ে শোনো। আমাদের কাজ হইলো, আমাদের বলা হচ্ছে এই যে এ বিন্দু থেকে এই যে এই নিচে যে রেখা দেখতে পাচ্ছ, এই রেখার উপর তুমি যত সরল রেখা আঁকতে পারো, সকল সরল রেখার মধ্যবিন্দু দিয়া এই যে এই রেখাটা গমন করবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে এ থেকে একটা রেখা আঁকলাম, এই রেখার উপর এ কিউ রেখা। এখন এ কিউ এর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু এই যে দেখো এখানে সবুজ রং দিয়ে আঁকলাম, এই মধ্যবিন্দু দিয়ে যদি এই রেখাটাকে গমন করাতে পারি, বা আমরা যদি বলতে পারি এ কিউ এর মধ্যবিন্দু এই রেখার উপর অবস্থিত, তাহলেই তো আমাদের কাজ শেষ নাকি? তার মানে এই রেখাটা এটার মধ্যবিন্দু দিয়ে গমন করলো, এ কিউ রেখার। কাজটা কি বুঝেছো? জি। কনফিউশন থাকলে বলতে হবে। এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, এটা এখানে বোঝার অনেক কিছু আছে, শুরুতে ক্যালকুলেশন করে কিন্তু বুঝবা না। তাহলে আমরা প্রথমেই লিখবো যে এখানে দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বরে দেওয়া আছে কি, প্রথমে দুইটা রেখা দেওয়া আছে, x - 2y + 5 লিখবে, এখানে দেওয়া আছে, বা প্রদত্ত রেখা ত্রয় দেওয়া আছে, x - 2y + 5 = 0। এটা হলো 1 নং রেখা, মনে করো যেটা এই যে রেখাটা। আরেকটা দেওয়া আছে x - 2y - 5 = 0, এটা হলো দ্বিতীয় রেখা আমাদের। লাবিব কি আসতে পেরেছে? লাবিব মনে আসতে পারেনি আজকে না ক্লাসে। ঠিক আছে, দেখো 1 নং আর 2 নং আমরা পেলাম। আর একটা মান ধরে নিই আমরা, যে ধরি এই যে এ বিন্দু মানে -3 6 বিন্দু হতে কোন রেখার উপর রেখা আঁকবো বলো? 2 নং এর উপর। ঠিক আছে, এত বিন্দু হতে 2 নং এর উপর, 2 নং এর উপর অঙ্কিত রেখা, পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, লাইনটাকে বোঝো ভালো করে। কিউ এর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই, বিন্দুতে ছেদ করে। এই লাইনটা ভালো করে বোঝো সময় নিয়ে। আমরা ধরে নিলাম বিন্দুটার নাম হলো a - 36। এই বিন্দু থেকে এই যে 2 নং এর উপর যে কোনো রেখা আঁকা যায়, তাই না? 2 নং এর উপর একটা রেখা নিলাম, আমরা ধরে নিলাম এই রেখাটা 2 নংকে কিউ বিন্দুতে ছেদ করে। কথাটা কি ক্লিয়ার? এখন দেখো, আমরা এখন লিখবো কি, যে এখন এতটুকু প্রমাণ করাই যথেষ্ট, যে এই কথাটা লিখতে হবে, এতটুকু প্রমাণ করাই যথেষ্ট যে এ কিউ এর মধ্যবিন্দু কোন বিন্দু দিয়ে যাবে, কোন রেখা দিয়ে যাবে? এই যে 1 নং রেখার উপর থাকবে। ঠিক আছে, মধ্যবিন্দু 1 নং এর উপর অবস্থিত। ঠিক আছে, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, দেখো এ কিউ এর মধ্যবিন্দু যদি এই 1 নং রেখার উপর অবস্থিত হয়, তার মানে কি 1 নং রেখাটা এ কিউ এর মধ্যবিন্দু দিয়ে গমন করলো নাকি? আর 1 নং এর মধ্যবিন্দু দিয়ে গমন করার অর্থ কি? এইটা এ কিউ কে সমদ্বিখণ্ডিত করবে। আর আমাদের কাজ তো এটাই ছিল, প্রমাণ করা যে এ থেকে যত রেখা আঁকা যাবে সবগুলো রেখার মধ্যবিন্দু দিয়ে যাবে এই যে 1 নং রেখাটা। এইটুকু কি বুঝেছো তোমরা? কারো কোনো প্রশ্ন থাকলে করো। বুঝেছো সবাই?
তাহমিদ, রাতুল, তৌহিদ, শাহরিয়ার? জি স্যার বুঝছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করো এখন। তবে স্যার কেমন যেন একটু লাগতেছে, মানে পুরোপুরি ক্লিয়ার মনে হইতেছে না। হ্যাঁ, এইটা দেখো আমি আবারও বোঝাই, প্রশ্নটা আবারও বোঝাবো আমি শেষে। প্রশ্নটাকে ক্লিয়ার হোক। তোমার কাজ কি? কাজ কি আগে বুঝতে হবে। তোমাকে দুইটা একটা বিন্দু দিছে, মনে করো এই যে এ বিন্দু, শাহরিয়ার বোঝো, এই বিন্দুটা দেওয়া আছে তোমাকে, আর এই যে একটা সরল রেখা, এই যে x-2 y-5 একটা সরল রেখা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলেছে এই বিন্দু থেকে, এই এ বিন্দু থেকে এই সরল রেখার উপর যত রেখা তুমি আঁকতে পারো, ঠিক আছে, যত রেখা তুমি আঁকতে পারো সকল রেখাকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করবে। প্রশ্ন বুঝেছো শাহরিয়ার? এটা তুমি প্রমাণ করবা। তাই তুমি একটু ফিডব্যাক দিবা, আমি যাকে প্রশ্ন করবো জি। একটু ফিডব্যাক দিবা, মাইক্রোফোন অন রাখবা। দেখো আমরা এটা প্রমাণ করব, এই এ বিন্দু থেকে এই রেখার উপর যত রেখা আঁকা যায় সকল রেখাকে এই রেখাটা, এই যে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করবে, এটা আমরা প্রুফ করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, আমরা যে কোনো একটা রেখা নিলাম, এ থেকে এই যে দেখো x-2y-5 এর উপর একটা রেখা নিলাম, সেই রেখা কি এ কিউ রেখা মনে করো, ঠিক আছে। এখন আমরা যদি দেখাইতে পারি কোনোভাবে যে এ কিউর মধ্যবিন্দু দিয়ে এই রেখাটা গমন করে, যদি আমরা প্রমাণ করতে পারি, তার মানে কি ঘটবে, এই রেখাটা মধ্যবিন্দু দিয়ে যাওয়ার অর্থ হলো এই রেখাটা এ কিউ কে সমদ্বিখণ্ডিত করবে, তাই না? আমার তো এটা প্রমাণ করার দরকার ছিল। এই থেকে যে রেখাটা আঁকলাম সেই রেখার সমদ্বিখণ্ডক হবে আমাদের এই রেখাটা। বুঝতে পারছি? শাহরিয়ার কি বুঝছো এবার কাজটা? জি ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত লজ্জা পাওয়ার কিছু নেই এখানে, তোমরা সবাই ম্যাচিউর। স্যারকে দুইবার বললাম, স্যার বুঝালেন, আবারও যদি না বুঝি এটা অড লাগে। তোমার কাজ হলো তোমার বুঝে নেওয়া, এটা তোমার দায়িত্ব। দেখো এবার আসো, এখানে আমরা লিখেছি প্রথমে একটা রেখার সমীকরণ দিয়েছি, দ্বিতীয় রেখার সমীকরণ দিয়েছি। তাহলে আমরা এ থেকে কোন রেখার উপর রেখা আঁকবো? এ থেকে 2 নংয়ের উপর রেখা আঁকবো, প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে এ থেকে 2 নংয়ের উপর একটা রেখা নিলাম, সেই রেখাটা 2 নংকে কি বিন্দুতে ছেদ করলো? ধরলাম কিউ বিন্দুতে ছেদ করলো, এই কথাটা লিখছি। তো এখন এতটুকু প্রমাণ করা যথেষ্ট। এই এ কিউ এর মধ্যবিন্দু দিয়ে 1 নং রেখা গমন করবে, অথবা এ কিউ এর মধ্যবিন্দুটা 1 নং রেখার উপর থাকবে, তাই না? এইটুকু প্রমাণ করলেই তো আমার কাজ হয়ে যাবে। তাহলে এবারে কিউ এর মধ্যবিন্দু বের করো স্যার তোমরা। এ কিউর মধ্যবিন্দু দিয়ে স্যার 1 নং রেখা কিভাবে গমন করবে স্যার? 2 নংটা করার কথা না। না 2 নং কেন? 2 নং রেখার উপর লম্ব আঁকবা, তুমি প্রশ্নটা পড়ছো? 4 নং দেখো, 2 নং এর উপর রেখা আঁকবা, এই বিন্দু থেকে 2 নং রেখার উপর রেখা আঁকবা। আর সমদ্বিখণ্ডক হবে কোন রেখা? সমদ্বিখণ্ডক হবে 1 নম্বর রেখা। তাহলে 1 নম্বর রেখা যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে মধ্যবিন্দুটা 1 নং রেখার উপর থাকতে হবে। তুমি প্রশ্নটা ভালো করে পড়ো, দেখো দুইটা সমীকরণ একই রকম, তো এজন্য কনফিউজড হয়ে যেতে পারো। সমদ্বিখণ্ডক হবে কোন রেখা? প্রশ্নে দেখা আছে, দেখো x-2y+5 রেখাটি হবে সমদ্বিখণ্ডক। তার মানে এই 1 নং রেখার উপরে আমাদের মধ্যবিন্দুটা থাকবে। তাহলে দেখো এবার আমরা লিখি, এ কিউ এর মধ্যবিন্দু বের করো। লেখো এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দুটা বের করো। আবার লেখ স্যার। আচ্ছা, সবার কি এরকম সমস্যা হচ্ছে বলো তো একটু? না স্যার, আমি তো ঠিকই দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে মনে হয় একটু নেটের সমস্যা হয় মাঝে মধ্যে। আচ্ছা যাও, দেখো এখন, হ্যাঁ এখন আশা করি ঠিক হবে, নতুন করে স্টার্ট করেছি। এটার মধ্যবিন্দুটা কেমন হবে একটু বলো। দেখো মধ্যবিন্দুটা বের করছি আমরা। এ বিন্দুর স্থানাঙ্ক হলো -36, দেখো এই যে এখানে এই বিন্দুটা হলো -36। তাহলে কি লিখবো আমরা? x-3/2। ঠিক আছে, এরপরে কমা দিয়ে কি লিখবা তুমি? y+6/2 নাকি? জি কথাটা ঠিক, আমরা এ কিউ এর মধ্যবিন্দু পেলাম। আচ্ছা এখন একটা বিষয়, তুমি একটু মনোযোগ দাও তো। ও দাঁড়াও দাঁড়াও, এই কিউ বিন্দুটার স্থানাঙ্কটা একটু ধরে নাও। এই এক্স ওয়াই যেহেতু এখানে আছে, আমার এক্স ওয়াই ধরাটা ভুল হবে, সমস্যা হবে। এখানে x1 y1 ধরে নাও, কারণ দেখো এখানে এক্স ওয়াই সবগুলি স্থানাঙ্কে আছে, পেস লেগে যাবে। তুমি এগুলোর স্থানাঙ্ক অন্যভাবে ধরবা, নয়তো আলফা বিটা ধরতে পারো। x1 y1 ধরে নিতে হবে। আর এখানেও আমাদের কথা হবে x1 - 3, এখানে হবে y1+6। এটা একটু ভালো করে ঠিক করে নিও, নাহলে ভুল হবে কিন্তু, যেহেতু x1 y1 মিলে যাবে এখানে, এজন্যই। এখন আচ্ছা দেখো এই কিউ বিন্দুটা কি 2 নং রেখার উপর অবস্থিত না? এই যে কিউ বিন্দুটা যেহেতু
কিউ বিন্দুটা এই 2 নং রেখার আর এ কিউ রেখার ছেদবিন্দু হচ্ছে কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দুটা কি বলতো? এই যে 2 নং রেখার উপর থাকবে না? থাকবে তো না?